জাজ নিশ্চয়ই কিছু তার মতামত প্রকাশ করবেন আশা করছি, এবং হাইকোর্টের কাছে আমরা সিবিআই যে তদন্ত করেছি তার উপরে 54টা কোশ্চেন আমরা রেখেছি। সিবিআই আজ পর্যন্ত প্লেস অফ অকারেন্স ফাইনাল করতে পারেনি, কোন জায়গায় আমার মেয়েকে মারা হয়েছে সেই জায়গাটা ফাইনাল করতে এখনো পারেনি। একজনকে তারা কনভিক্ট করে দিয়ে দাঁড় করে দিয়েছে কোর্টে, এবং বিচার 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করে দিয়েছে। তাদের ইচ্ছা মতন সবাই সাক্ষী দিয়েছে, মেয়ের মাকে পর্যন্ত সাক্ষী নেয়নি। এবং হসপিটালে সেই দিন রাত্রিবেলা যারা ডিউটিতে উপস্থিত ছিল 2 জন মাত্র ডাক্তার সাক্ষী দিয়েছে, বাকি সমস্ত নার্স, গ্রুপ ডি, এদের ডিউটি রস্টার পর্যন্ত সিবিআই এখনো কালেকশন করেনি। কি তদন্ত করেছে তাহলে বুঝুন এবারে। যে সিবিআই যে কাজটা করেছে তা সবাই প্রকাশ্যে আনা জন্যেই আমরা হাইকোর্টে 54টা কোশ্চেন রেখে মামলা করেছি। এবং হাইকোর্টে যেহেতু সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হাইকোর্ট সেই জন্য বলেছে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনলে তবেই এই মামলাটা ওনারা শুনবেন। আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন প্রথম কোশ্চেনটা ওঠে, আমার মেয়েকে যে পোস্টমর্টম করা হয়েছে রাত্রিবেলায়, সেখানে উইদাউট চালানে পোস্টমর্টমটা হয়েছে, যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না। এরকম একটা জঘন্য ঘটনা, সেই পোস্টমর্টমটা উইদাউট চালানে হয়ে গেল। আপনি যদি পোস্টমর্টম রিপোর্টের দিকে চোখ বোলান, যেটুকু আমরা বুঝতে পারি, আমরা তো ফরেন্সিক বিশেষজ্ঞ নই, যেটুকু বুঝতে পারি সেখানে এমনভাবে সমস্ত রিপোর্ট লেখা হয়েছে, মানে না এদিকে না ওদিকে, এটাও হতে পারে এটা নাও হতে পারে, মানে গাফিলতি। যেখানে পোস্টমর্টমের করার জন্য সিনিয়র ডাক্তার প্রেজেন্ট, সেখানে অপূর্ব বিশ্বাস, মৌলিক ব্যানার্জি, নীলরতনের জুনিয়র একজন মানে এসআর মনে হয় উনি, ওনাকে নিয়ে এসে আমার মেয়ের পোস্টমর্টম করেছি। কেন করবে উনি? ওনার কোনো দায় নেই? উনি একজন এথিক্স কমিটির মেম্বার। আমার মেয়ের কাছ থেকে মেয়ে যে থিসিস লিখেছিল তার সেই থিসিসটা কেড়ে নিয়ে অন্য একটা স্টুডেন্টকে দিয়ে দেওয়া হলো। দিলেন কে? ভিপি যিনি ছিলেন। কেন দেবেন? আমার মেয়ে সহ্য করে নিয়েছে তাই। তখন কোনো প্রতিবাদ, হয়তো প্রতিবাদ করেছিল বলে আজকে তাকে খুন করা হয়েছে। আমার তো মনে হয় ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল, এখন যে আমাদের ধারণা হচ্ছে। এবং এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের কাছ থেকে নিয়েছিল খতিয়ে দেখবে বলে, সবগুলো আপনাদের রিটার্ন দিয়েছে? না, রিটার্ন তো দেয়নি এখনো। মনে হয় মোবাইলই সমস্ত ঠিক মতো সার্চ করেনি এখনো সিবিআই, আমাদের ধারণা, এটা জানি না। আবার এটাও ধারণা যে সিবিআই সবকিছু জেনে টেনে চুপ করে বসে আছে। কাকিমার কাছে একটু যাব। কাকিমা, আপনি আমাকে ঢুকতে ঢুকতে বললেন যে আজকেও সেই একটা বৃহস্পতিবার এসেছি বাড়িতে, কিন্তু আজকের বৃহস্পতিবারে আপনাদের এটা লড়াই, জেতার লড়াই। লড়াই তো জিততেই হবে, মেয়েকে হারিয়েছি, এখন যদি লড়াইটা না জিতি। আমি সেদিন ওর চুলগুলো যখন ছিঁড়ে ফেলা ছিল তখন প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছে যে যতদিন তোকে বিচার না দেব ততদিন আমার মাথায় চিরুনি দেব না। আজ 5 মাসে আমি মাথায় চিরুনি দিইনি, এবং যতদিন না বিচার ওকে দিতে পারবো ততদিন আমি মাথায় চিরুনি দেব না। এটা আমি আমার মেয়ের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম। সবই তো হারিয়েছি, বিচারের অপেক্ষায় বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকতে হবে। আর আপনারা প্রত্যেকটা দিন গেছেন শিয়ালদা কোর্টে যতদিন ধরে এই ট্রায়ালটা চলছে? যেতে দেওয়া যখন আমাদের লয়াররা ছিল ওরা এবং সিবিআই, প্রথম দিন সিবিআই আমাকে সিআইএসএফ এর কনভয় দিয়ে গার্ড দিয়ে কোর্টে নিয়ে গেছে, এমন ভাবে নিয়ে গেছে যে আমাদের ধারণা হয়ে গেছিল যে কোর্টে মনে হয় আমরা ঢুকতে পারবো না। আমি সেদিন অনেকবার বলেছিলাম, এবং আমার যাও বলেছিল যে ওনাকে একা ছাড়বো না, কারণ উনি ওষুধ খায় আর মেয়ের কথা বলতে গেলে খুব কান্নাকাটি করে, ওনাকে আমি একা কিছুতেই ছাড়বো না। কিন্তু সিবিআই এবং আমাদের লয়ার দুজনেই এসে একসঙ্গেই এসেছিলেন এবং বলেছিলেন যে ওনাকে একা দায়িত্ব নিয়ে যাবেন আর নিয়ে দিয়ে যাবেন, অন্য কাকেও যেতে পারবে না। পর্যন্ত সেটাই হয়েছিল। হ্যাঁ, এবং 3 জন সাক্ষী শুধু বাকি ছিল, তখন ওনারা ছেড়ে গেছেন। তারপরে আমরা নতুন এখানে যে লয়ার অ্যাপয়েন্টমেন্ট করেছি তারা আমাদের প্রত্যেক দিন ওখানে যেতে দিয়েছে। যে কোনো ব্যাপারে কোর্টে কোনো কথা তুলতে গেলে এখন হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট এখন আমরা যাইনি, লোয়ার কোর্ট, হাইকোর্ট, প্রতিটা ব্যাপারে আমরা উপস্থিত থাকি এখন। আচ্ছা। এবং বিচার প্রক্রিয়া যেভাবে জজও আমাদের কাছে নানান রকম কোশ্চেন করেন এবং জেনে নেন বিষয়গুলো।
যখনই সঞ্জয় রায় তাকে কোর্টে তোলা হয়েছে যে কদিন, যাকে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হিসেবে তুলে ধরা হয়েছে, তিনি আমাদের ক্যামেরার সামনে তার কিছু কিছু বক্তব্য এসেছে যে আমাকে ফাঁসানো হলো, আমার সাথে এই করা হয়েছে, যে এই করা হয়েছে, আমার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। নিশ্চয়ই আপনিও সেটা শুনেছেন। আপনার কি মনে হয় একা করেছে এই কেসটা সে, নাকি আরো কেউ আছে? এটা তো এই ব্যাপারে শুধু নয়, ঘটনাটা একাও ঘটানো সম্ভবই নয়। বিশেষজ্ঞ যারা, এটা একটা প্রতিষ্ঠানিক খুন, এটা প্রতিষ্ঠানের সবাই জানে এবং ওর ডিপার্টমেন্টের সবাই জানে। মানে একটু মানে কলকাতা পুলিশ যদি প্রথমে ভালোভাবে তদন্ত করতো, এই যে আমরা 4 জন বসে আছি, এখানে কেউ একজন মার্ডার হয়ে গেল, তা আগে কি 3 জনকেই অ্যারেস্ট করবে? কিন্তু কলকাতা পুলিশ বা সিবিআই সেটাই করেনি। ওরা কিছু জানে। পোস্টমর্টম রিপোর্টে একটা কথা বলি, পোস্টমর্টম রিপোর্ট বলেছে সকাল 6টা থেকে 12 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তার মানে কি? তার মানে 6টা মানে 6 ঘন্টার মধ্যে ঘটনা ঘটে, রাত্রি 12টা থেকে সকাল 6টার মধ্যে ঘটনাটা ঘটেছে। তাহলে এবার 12টা থেকে 6টার মধ্যে তার সঙ্গে কারা কারা ছিল? সিবিআই তো সবার আগে উচিত ছিল তাদের নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ব্যাপারটাকে সামনে নিয়ে আসা সবকিছু, কিন্তু তা সিবিআই করেনি। কেন? সঞ্জয় রায়কে কি ফাঁসানো হলো কোথাও? না না না, ফাঁসানো হয়নি, ও ক্রিমিনাল এবং তার প্রমাণ শনিবার দিন পাওয়া যাবে। ও সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনাদের অভিযোগ কি? তাকে তো বলা হয়েছে যে দুর্নীতির কেসে সে অভিযুক্ত, যিনি প্রিন্সিপাল ছিলেন, যে দুর্নীতি হয়েছে, যেটা আর্থিক যেটা দুর্নীতি হয়েছে, সেই কেসে নাকি শুধু তিনি অভিযুক্ত। সমস্ত আমার মেয়ের মৃত্যুর বিষয়টা সন্দীপ ঘোষের ইশারাতেই হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে তো সম্পূর্ণভাবে যুক্ত। এবং এমনকি আমাদের কাছে কিছু ছবি পরবর্তীকালে আমরা পেয়েছি যেখানে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে ক্রাইম সিনে প্রেজেন্ট থাকাটাও তো আমাদের ভারতীয় দণ্ডবিধির বিএনএসএ আইন আছে, সেটাও একটা অপরাধ। কিন্তু যারা যারা এই ক্রাইম সিনে দেখা গেল ডিসি সেন্ট্রাল ক্রাইম সিনে মার্ক করে করে দেখিয়ে দিল এরা উপস্থিত ছিল, সিবিআই তাদের জিজ্ঞাসাবাদও করেনি। আপনার কি মনে হয় সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন? কোথা থেকে জামিন? হ্যাঁ, এটা বলা যায় না। রাজ্য সরকারের যা চরিত্র দেখতে পাচ্ছি, এতদিন জেল খাটছেন, ওনার এখনো সরকারি চাকরি যায়নি, উনি তো জেলে বসে মাইনা পাচ্ছেন। জামিন তো তিনি পেয়ে গেছেন, ছাড় পেয়ে যাবেন? আমাদের কেস থেকে জামিন না, ছাড় উনি পাবেন না। ওনার বিরুদ্ধে আমরা তো ওনার বিরুদ্ধে কোশ্চেন করেছি, কেসটা সেটা থেকে ছাড় পেয়ে গেছেন, দুর্নীতির তদন্তটা। এইবার সাপ্লিমেন্টারি মেইন চার্জশিটটা যখন দিয়েছে তখন ওরা এখানে লিখেই দিয়েছে যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এরা কেসটাকে হাসাব করেছে, এরা গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এবং এভিডেন্স ট্যাম্পারিং করেছে। সুতরাং প্রথম চার্জশিটে যখন তুমি দিয়েছো, তোমাকে এর অ্যান্সার দিতেই হবে সিবিআই কে। অদৃশ্য হাত কি কাজ করছে? অবশ্যই কাজ করছে, সে তো বোঝাই যাচ্ছে, কারণ সন্দীপ ঘোষের এখন চাকরি যায়নি। কার হাত বলে মনে হয়? আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এদের হাত আছে। স্বাস্থ্য সচিব, এখন একটা ক্রাইম ঘটেছে তার একটু পাশের দেওয়ালটাই পরের দিন কি করে ভাঙা হলো, এবং নাকি উনি স্বাস্থ্য সচিবই অর্ডার দিয়েছেন। এটা কিভাবে হয়? প্রিন্সিপাল এবং স্বাস্থ্য সচিব, এখানে প্রিন্সিপালের লেখা সই করা চিঠি আছে এবং স্বাস্থ্য সচিব সেখানে সই করেছেন এবং 29 জন পিজিটি, আমার মেয়েকে নিয়ে 30 জন ছিল, 29 জন পিজিটি সবাই এখানে সই করেছে। সবাই কি বোকা? আমরা কি ভয় দেখানো হয়েছিল বলে কোথাও? ভয় নয়, এরা প্রত্যক্ষভাবে আমার মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত। এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সবাই, এমনকি ভিপি এইচওডি যে নিয়ে ছিলেন, সবাই এর সঙ্গে জড়িত। তা আজ পর্যন্ত ভিপি যিনি, আজকে 5 মাস হয়ে গেল, আজ পর্যন্ত তিনি একবার আমাদের সঙ্গে ফোনে কথা বলেননি। এবং সেদিন আমরা অতক্ষণ যে ছিলাম আমাদের সামনে দেখাও করেননি। কিন্তু ভিপি আর সন্দীপ ঘোষ মিলে আমাদের এখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার, তাদের সঙ্গে ডেকে মিটিং করেছেন, কিন্তু আমাদের সঙ্গে কথা বলার তাদের প্রয়োজন হয়নি। এবং এমনকি একটা সময় দুপুর 1:30 নাগাদ আমাকে জোর করে প্রিন্সিপালের ঘরে নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের রিলেটিভরা আমাকে টেনে নিয়ে চলে এসছে যে না, প্রিন্সিপাল ঘরে যেতে হবে না। সাদা কাগজে সইও করানোর চেষ্টা করেছিল একবার। কে করেছিল সাদা কাগজে সই করানোর চেষ্টা? তখন তো আমরা চিনি না তো ডিপার্টমেন্টের কেউ না কেউ, আচ্ছা, ডিপার্টমেন্টের কেউ না কেউ সঙ্গে ছিল। আচ্ছা, আপনারা তো শুভেন্দু অধিকারীর কাছেও গিয়েছিলেন, আপনারা অমিত শাহর সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন, আপনাদের সঙ্গে দেখা হয়নি? দেখা হয়নি, কিন্তু জানি না কেন উনি দেখা করেননি। তবে আমাদের যতটা ধারণা, উনি আমাদের এই বিচার মানে মেয়ের মৃত্যু সম্বন্ধে সবকিছুই জানেন। কোথাও কি মনে হচ্ছে এই কেসটা নিয়ে, অভয়ার এই কেসটা নিয়ে একটু রাজনীতি হয়ে গেল? রাজনীতি তো হয়েছেই, প্রথম দিন থেকে হয়েছে। তা না হলে আমি যাদের ডেকে নিয়ে গেলাম আমার প্রতিবেশী এবং আমার বন্ধু মনে করে, তারা আমার বিরুদ্ধে গিয়ে রাজনীতি পার্টি হয়ে কাজ করলো।
যাদের যাদের আমি ফোন করে ডেকে নিয়ে গেছিলাম, দুজনকে, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তারা আমার হয়ে কাজ না করে পার্টির হয়ে কাজ করেছে। রাজনীতি তো প্রথম দিন থেকেই এবং আমরা তো মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চেয়েছিলাম, কিন্তু আমাকে দিয়ে সাইন করিয়ে জোর করে আমার পুলিশ দেহটা নিয়ে এত লোকজন ছিল, কাউকেই গাড়ি মানে বলা হয়নি, তারা ওখানে পড়ে রইলো, তাদের সঙ্গে আমরা কথাও বলতে পারলাম না, আমাদের জোর করে গাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে হঠাৎ দেখি মেয়ের দেহটাও গাড়ি নেই, তখন আমরা টালা থানায় যাই, কিন্তু 2 ঘন্টা আমরা ওখানে বসে থেকেও এফআইআর লেখাতে পারিনি, কারণ পুলিশ এসে আমাদের গাড়ি আটকে রেখেছিল। এবং প্রথমে গিয়ে দেখি হয়তো 10 জন পুলিশ, কিন্তু পরে দেখি 200 পুলিশ ওখানে হয়ে গেছে। আমাদের এখান থেকে ফোন যাচ্ছিল, আমরা ফোন ধরছিলাম না। আচ্ছা, একটা কথা বলি, আপনি দুজনের নাম বললেন, সঞ্জীব মুখার্জি বলে আপনি একজনের নাম বললেন, যিনি আপনাদের বাড়ির পেছনেই থাকে, আপনাদের এলাকা এক্স কাউন্সিলর ছিলেন। সিপিএম এর কাউন্সিলর ছিল, এখন তৃণমূল করে। এবং যেদিন অপূর্ব বিশ্বাস সাক্ষী দিয়ে বাইরে দাঁড়িয়ে বলেছিল যে আমি যদি তাড়াতাড়ি পোস্টমর্টম না করতাম রক্তগঙ্গা বইয়ে দেবো বলে একজন ভয় দেখিয়েছিল, তখন ও নানান রকম ভাবে বললো যে আজকে আমি ওর বিরুদ্ধে মামলা করবো, এই করবো সেই করবো, কিন্তু রাত ও ছিল না এখানে। যেদিন ফিরলো তখন এমএলএর সঙ্গে, এটা কার কথা? সঞ্জীব মুখার্জি এমএলএর সঙ্গে এবং নৈহাটির এমপি কি জানি নাম, পার্থ ভৌমিকের সঙ্গে মিটিং করে তবে তারপরে বাড়িতে এসছে। সেটা উনি মানে এটা সঞ্জীব মুখার্জি মিডিয়ার সামনে এটা প্রকাশ্যে চলে এসছে। আপনি তারপরে জিজ্ঞেস করেননি যে কেন তিনি এই কথাটা আমাদের বলছেন? সঙ্গে এখন কোনো রকম যোগাযোগ রাখি না, কথাও বলি না। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে, আমরা যে এই ধরনের কাজ করতে পারে তার সঙ্গে যোগাযোগ রাখবো কেন? কিন্তু তিনি পার্থ ভৌমিকের সাথে কেন গেছিলেন মিটিং করতে? নিশ্চয়ই তাদের কোনো ইনস্ট্রাকশনে কাজ করেছিল, সেই জন্যই আবার এবং মিটিং। যখন ডেড বডিটা, আমরা তো, আমার মেয়ের বান্ধবী ছোটবেলার, সে বলছে কাকিমা নিতে দিও না ঘর থেকে আমাদের। তখন সঞ্জীব মুখার্জি ঠেলে, এই কত রাত্রে মানে অনেকক্ষণ হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, সর বলে আমাকে ওকে সবাইকে সরিয়ে সঞ্জীব মুখার্জি আর পুলিশ মিলেই নিয়ে চলে গেছিল আমার মেয়ের দেহ। মানুষকে বিশ্বাস করলে যে মানুষ এত কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে, তারপরে- এটা একটা উদাহরণ। টাকা দিতে যাওয়ার সময় সঞ্জীব মুখার্জি নিয়ে গেছিল। আপনাদেরকে কি টাকা দেওয়ার কোনো রকম কোনো অফার দেওয়া? নর্থ ডিসি নর্থ নামটা বলতে পারবো না, সঞ্জীব মুখার্জি বলে যিনি, ওই নিয়ে এসেছিল আমার সামনে। ডিসি নর্থ একটা সাদা কাগজের প্যাকেট। আমি বলি কি আছে? বলে কিছু টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি তখন বললাম যে দেখুন, আপনার এই যে আইপিএস ব্যাচটা পেতে যত কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এই জায়গায় এসেছিল, কিন্তু আজকে আর সে নেই, কিন্তু আপনি তাকে টাকা দিয়ে অপমান করছেন তাকে। তখন বললে উনি টাকা নিয়ে চলে গেছিলেন। মানে টাকা যে আপনাদের অফার দেওয়া হয়েছিল সেটা তখন নয়, এখনো চেষ্টা করা হচ্ছে আমাদের টাকা দেওয়ার জন্য। কারা চেষ্টা করছে? তৃণমূলের পক্ষ থেকে। লাস্ট কবে এসছে আপনার কাছে এই অফারটা? 4 কোটি টাকা স্টুডেন্টরা যে তুলেছে ফান্ডিং, এই টাকাটা তৃণমূলের ছাত্র যে সংগঠন তৈরি হয়েছে রাজ্যি করে, তারা বলেছে এই টাকাটা ওর মা বাবাকে দিয়ে দেওয়া হোক, যে কোনো রকমের টাকা দিতে হবে। এবং সেদিন লোয়ার কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর উকিলও বলেছে যে জজকে যে কম্পেনসেশনটা আপনি ঠিক করে দেবেন। আমি তো কম্পেনসেশনের প্রশ্ন যদি শনিবার দিন ওঠে, আমি স্পষ্ট কথা জজকে বলবো, দেখুন স্যার, আমরা এখানে ভিক্ষা করতে আসিনি টাকা, আমরা বিচার করতে পেতে এসেছি, কম্পেনসেশনে আমাদের প্রয়োজন নেই। ঠিক কথা। এমন কি ঘটনা পেছনে থাকতে পারে যে আপনাদেরকে 4 কোটি টাকা অফার করছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে এতগুলো দিন গেল, আপনি তো বললেন যে আমি অনেক মানুষকে চিনেছি, কাদেরকে পাশে পেলেন এই গত 5 মাসে? অনেককে পেয়েছি, আবার অনেককে পাইনি। অনেকে বিশ্বাস করে ঠকিয়েছে, যেমন আমাদের লয়ারকে বিশ্বাস করেছিলাম বলেছিলেন, ঠকিয়ে চলে গেছেন। তাকে আমরা যদি একটু কেসটাকে দাঁড় করাতে পারি, তাকে আমরা আইন শেখাবো, এটাও বলে দিলাম মিডিয়ার মাধ্যমে। কোন লয়ারের কথা বলছেন? ইন্দ্রগোভার অ্যান্ড কোম্পানি। কিভাবে, মানে আপনাদের সাথে যোগাযোগ না করেই? আমরা চিঠি দিয়েছি সিবিআই কে, আমাদের যে অবজেকশনগুলো, চিঠি দিয়েছি সিবিআই কে দেওয়ার জন্য, থ্রু কোর্ট। উনি কি করেছেন, প্রথম চিঠিটা থ্রু কোর্ট দিলেন, দ্বিতীয় 2টো চিঠি পরপর দিয়েছি উনি সিবিআই কে সরাসরি দিয়ে দিয়েছেন। উনি থ্রু কোর্ট আর দেননি, প্রুফটা যাতে আমরা না রাখতে পারি। এতদিন কিন্তু আমরা জানতে পারিনি যে আসলে কি ঘটেছিল, আপনি প্রথম বললেন মিডিয়াতে। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে লোয়ার কোর্টে আমরা যেমন যেতে পারি,
আমার মেয়ের মৃত্যুর সঙ্গে জড়িত। আপনি প্রথম বললেন মিডিয়াতে। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে লোয়ার কোর্টে আমরা যেমন যেতে দিচ্ছিলেন না ওনারা, এখন তো জজ আমাদের দেখে আমাদের নানান রকম প্রশ্ন জিজ্ঞেসও করেন আমাদের। তো আমাদের দুজনের ব্লাড টেস্ট করা, ডাক্তার দেখানো সবকিছুই করে। উনি প্রিন্ট করে সেই এটাও বলে দিলাম মিডিয়ার মাধ্যমে। কোন লয়ারের কথা বলছেন? ইন্দ্রা গোভার অ্যান্ড কোম্পানি। কিভাবে, মানে আপনাদের সাথে যোগাযোগ না করেই? আমরা চিঠি দিয়েছি সিবিআইকে, আমাদের যে অবজেকশনগুলো চিঠি দিয়েছি সিবিআইকে দেওয়ার জন্য, কোর্ট থ্রু কোর্ট। উনি কি করেছেন, প্রথম চিঠিটা থ্রু কোর্ট দিলেন, দ্বিতীয় দুটো চিঠি পরপর দিয়েছি উনি সিবিআইকে সরাসরি দিয়ে দিয়েছেন। উনি থ্রু কোর্ট আর দেননি, প্রুফটা যাতে আমরা না রাখতে পারি। এতদিন কিন্তু আমরা জানতে পারিনি যে আসলে কি ঘটেছিল, আপনি প্রথম বললেন মিডিয়াতে। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে লোয়ার কোর্টে আমরা যেমন যেতে দিচ্ছিলেন না ওনারা, এখন তো জজ আমাদের দেখে আমাদের নানান রকম প্রশ্ন জিজ্ঞেসও করেন আমাদের। ঘটনাটা কি ঘটেছিল, মানে উনি এই কাজটা করলেন কেন? জানি না, এটা উনি ভালো বলতে পারবেন, এটা উনি জানেন ভালো। আরেকবার যদি একটু বলেন, মানে আপনারা চিঠি দিয়েছিলেন ওনাকে? হ্যাঁ, একটা চিঠি ওনার বাই থ্রু উকিলে তো আমি পাঠাবো কোর্টে সাবমিট করতে গেলে, চিঠিটা ওনাকে পাঠালাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, উনি প্রিন্ট করে সেই চিঠিটা কোর্ট থ্রু কোর্ট প্রথম চিঠিটা দিলেন। আমাদের যে অবজেকশনগুলো থ্রু জানি না, আমি হোয়াটসঅ্যাপে সিবিআইকে পাঠিয়েছি, প্রথমে আমি সিবিআইকে পাঠিয়েছি, তারপর এটা নিয়ম হচ্ছে তাই থ্রু কোর্ট আবার সিবিআই কাছে চিঠিটা যাবে, কিন্তু সেটা উনি করেননি। একটা বিষয় আমি আপনাদের সাথে আগেও এসেছি, কথা বলেছি, যেদিন স্বাস্থ্য ভবনের সামনে যখন জুনিয়র ডাক্তাররা ঝড় জল বৃষ্টির মধ্যে ছিলেন, আমি প্রত্যেক দিন সেখানে থেকেছি, নবান্ন পর্যন্ত গিয়েছি, কিন্তু একজন মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তিনি বলছেন তিনি কথা বলবেন না। অভয়ার যিনি বিশেষ বন্ধু, তিনি কি কোথাও আপনাদেরও এড়িয়ে যাচ্ছেন? কোনো অভিযোগ আছে? সবসময় যোগাযোগ, এটা আপনার কি কারণে জানি না, তখনও তো বড় পরীক্ষার চাপ ছিল, ও সবসময় আমাদের সঙ্গে প্রতিদিন আমাদের একবার দুবার প্রতিদিন ফোনে কথা হয়। কোথাও কি উনি যদি মুখ খুলতেন বা কিছু জানাতেন, তাহলে কি মনে হয় না যে আরেকটু কিছু বাইরে আসতো? না, ও সবই ও জানে না, ও কিছু জানলে আমাদের আগে জানাতো। সেটা সমর্থন করতে পারলাম না, কারণ জানি না। আমি আজকে ওনাকে ফোন করেছিলাম, উনি ফোন কেটে দিলেন, কথা বললেন না। হসপিটাল ডিউটিতে আছে, আপনি হয়তো জানেন না, সেই জন্য। কারণ আমরা জানার চেষ্টা করেছিলাম, কারণ আমরা সত্যিটা জাস্ট জনসাধারণের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক মুহূর্তে। ধারণা আপনাদের ভুল। ও খুব আপসেট এবং এখনো শরীর খারাপ, আর পরীক্ষার চাপ ছিল, এখন পরীক্ষা শেষ হলে ওকে একদিনও ছুটি দেয়নি, তার মধ্যেও ও আমাদের দুজনের ব্লাড টেস্ট করা, ডাক্তার দেখানো সবকিছুই করে। আচ্ছা, আমি যখন শেষবার এসেছিলাম আপনারা বলেছিলেন যে কোনো রকম যেন ফেক নিউজ আমরা না ছড়াই, কেউ যেন না ছড়ায়, আমরা আপনাদের কথা রেখেছি, কোনো রকম কোনো খারাপ কোনো কিচ্ছু আমরা বাইরে প্রকাশ করিনি। কিন্তু এই যে এতগুলো দিন এই যে তদন্ত চলছে, সিবিআই আপনাদের বাড়িতে এসেছেন, অফিসাররা এসেছেন, আমরা দেখেছি বাইরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছেন, এই প্রশ্নগুলো কখনো তুলেছেন? সিবিআইয়ের কাছে কোনো প্রশ্ন তুললে সিবিআই হয়তো লিখতো, আমিও হোয়াটসঅ্যাপে অনেক কোশ্চেন পাঠিয়েছি, অনেক কোশ্চেন পাঠিয়েছি, প্রথম দিন দ্বিতীয় দিন থেকে, যেদিন সিবিআই তারপর থেকে সিবিআই দেখেছে, এই পর্যন্ত দেখে রেখে দিয়েছে, তার কোনো অ্যান্সার আজ পর্যন্ত দেয়নি, এবং প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলে তদন্ত আগে বাড়ছে, এই করে গেছে। মানে সিবিআই পুরো সাক্ষী গোপাল, যাকে কলকাতা পুলিশ ধরে দিল তাকেই। সেটাই সেই কলকাতা পুলিশ 5 দিনে যা করেছিল, সিবিআই 5 মাসে সেটাই করেছে। এবং আমরা যখন মেয়েকে দেখেছিলাম, তখন দেখেছিলাম একটা ডেড বডি, সে এভাবে এরকম হাত, আমার মেয়ের এখানে কামড়ের দাগ, সেখান থেকে কিন্তু কোনো সোয়াব কালেক্ট করা হয়নি। তার গায়ে 28টা দাগ, সেখানে অন্য কারো দাগের সঙ্গে মেলানো হয়নি, অন্য কেউ ইনভলভ কিনা সেটা মেলানোর চেষ্টাও করেনি। কিন্তু আপনাদের কি মনে হয় ওই ঘরের ভেতরে কাণ্ডটা হয়েছিল? না, এটাও তো আমরা বলেছি যে তা একটা ক্রাইম ঘটলো, সেখানে চাদরটা টান করে বেছানো, সামনে ল্যাপটপ, মোবাইল, জলের বোতল, এদিকে জুতো, এখানে জিন্স। সিবিআইও কিন্তু বলেছিল যে ওই ঘরে ওই কেসটা হতে পারে না, সিএফএসএল বলেছে, সিবিআই বলেনি। সিবিআই আমরা প্রথম দিনে যেন সিনেমায় আমরা যেমন দেখি ওরম সাজিয়ে গুছিয়ে রাখে। আমার মেয়ের শরীরের উপর থেকে চাদর 3 বার পাল্টানো হয়েছে। আর আগস্ট মাসে একটা মেয়ে
কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, এটাও আমাদের কেমন একটা আশ্চর্য লেগেছে। সব থেকে আশ্চর্য যে দুটোর সময় ডক্টর অর্ক সেন দেখলো লাল কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে। আমার মেয়ে দুটোর সময় ঘুমায়ই না। গোলাম আজম দেখে গোলাম আজম বা অর্ক সেন এরা দুজনেরই কিন্তু এই সিএফএসএল এর রিপোর্টটা গ্রাহ্য হলো না কোর্টে। না, জানি না কি হয়েছে, কোর্ট বুঝবে, জজ যিনি তিনি রিপোর্ট আগের দিন ভার্ডিক দিলে তখনই আমরা জানতে পারবো বিষয়টা, তার আগে জানবো কি করে। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি, লড়াইটাও খুব কঠিন, এটা বুঝতে পারছি। আমরা সহজ কি করবোই না। কি আশা করছেন শনিবার দিন, কি আশা করছেন? সঞ্জয়ের শাস্তি হবে এবং আমরাও কোনো দিশা পাবো জজের কাছ থেকে, এটাই আশা করছি। বিচার তদন্ত আগে বাড়িয়ে নেওয়ার জন্য আমরাও কোনো দিশা জজের কাছ থেকে পাবো। কিন্তু শনিবার দিন যদি সঞ্জয়কে চরম শাস্তিও দেওয়া হয়, তারপরে তো সেটা হায়ার কোর্টে গিয়ে আবার অ্যাপিল করবে, সেটা তো আবার চলতে থাকবে। হ্যাঁ চলুন, আমরা যতদিন চলবে এইটাই আমাদের এখন কাজ, ধ্যান জ্ঞান, আর কোনো কাজ নেই আমাদের। বিচার তদন্ত এটাই আমাদের কাজ। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, লড়াইয়ের জন্য কতটা প্রস্তুত আজকে 5 মাস পরে দাঁড়িয়ে? পুরোপুরি প্রস্তুত। এখন হয়তো আমরা দুজন আমরা 3 জন মিলে সব থেকে ভালো থাকতাম, কারণ আমার মেয়ের 3rd ইয়ার হয়ে যেত। এখন নভেম্বর ডিসেম্বর মা অনেক ঘুরবো, বিয়ের কেনাকাটা করব, এসব সব ছিল, সবই স্বপ্নই রয়ে গেল, ওরও রয়ে গেল, শুধু কষ্টই করে গেল। দিয়ে গেল বাবা মাকে অনেক কিছু, কিন্তু বাবা মার থেকে কিছুই সে নিয়ে যায়নি। একটা কথা শেষ বলি, সবচেয়ে আমার 9 তারিখে দুঃখের বিষয় ছিল শেষ মুহূর্তে আমার মেয়ের শেষ ক্ষেত্রের কাজটা বলতে, টাকাটা আমার দিতে হয়নি। কষ্ট চেপে রাখা যায় না, এই কষ্ট কিন্তু একদম চেপে রাখা যায় না। মেয়ের বাবা মা কতটা অসহায় আজকে, তারা যেভাবে লড়াই করেছেন, দাঁতে দাঁত চিপে তারা লড়াই করেছেন, শনিবারের রায়ের অপেক্ষায় তারা আছেন। সত্যি কি এই সুদীর্ঘ রাতটা কেটে গিয়ে একটা দিনের আলো দেখা দেবে? কথায় বলে রাত যত গভীর হয় তত যেন সকালের সূর্যটা কাছে আসে। সত্যি কি আসবে? সেই অপেক্ষায় অবশ্যই আসবে এবং আমাদের একটু কষ্ট হবে, আনবো, এটা সবার কাছে বলে দিলাম। সবাই যেরকম ভাবে আমাদের সহযোগিতা করছে এবং পাশে আছে, আমরা নতুন দিনের সূর্য আনবো। এবং লড়াইটা সবাইকে বলবো জারি রাখতে, কেউ হতাশ না হয়ে, আগে যেমন 14 তারিখ যেমন লড়াই হয়েছিল ওরকম আন্দোলন করতে, ঠিক বিচার আসবে এবং প্রকৃত ন্যায় বিচার আসবে। সমাজের প্রত্যেকটা মানুষ আপনাদের সঙ্গে আছে এবং সত্যের দাবিতে সবাই, প্রত্যেকটা মানুষের এই লড়াই, কোর্ট সেই রায় দেবে। আইন আদালতের ওপর মানুষের আস্থা অক্ষুণ্ণ থাকবে, সেই ভরসা প্রত্যেকটা মানুষ আমরা রাখি। আরো আপডেট পেতে